বাজেটে কর কাঠামোতে আসছে ব্যাপক পরিবর্তন। আয়ের স্ল্যাব, শুল্ক হার সংস্কার সহ চালু হতে পারে সম্পদ কর। অস্থিরতা বাড়বে মত বিশ্লেষকদের। অনেক মানুষ এটার মধ্যে পড়ে যেতে, কষ্টের মধ্যে পড়ে যেতে পারে, যার ফলে এটা যতটা ক্যাচি মনে হয় কথাটা অতটা সহজ না। প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতির কারণে বিপাকে ২৬ জন উদ্যোক্তা। ভুয়া এলসির মাধ্যমে চাপিয়ে দেওয়া হয়েছে শত শত কোটি টাকার ঋণের বোঝা। উপজেলা পর্যায়ে হবে এআই ট্রেনিং সেন্টার, জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী। তথ্য সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার। বিশ্বব্যাপী মূল্যবৃদ্ধি আর দেশে মেগা প্রকল্প কমে যাওয়ায় প্রভাব পড়েছে পুরান ঢাকার লোহার বাজারে। শিল্প বিকাশের সহায়তার তাগিদ। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। বিশাল বাজেটের চাপে নতুন সরকার, তাই কর কাঠামোতে আনা হচ্ছে নানা ধরনের পরিবর্তন। নিত্যপণ্যের ঋণপত্রের কমিশনের উৎসে কর দ্বিগুণ করার বিষয়ে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা কিছুটা বাড়লেও আয়ের স্ল্যাব বা কর হারে আনা হতে পারে পরিবর্তন। চালু হতে পারে সম্পদ কর। অগ্রিম আয়করের আওতায় আসতে পারে মোটরসাইকেল এবং অটোরিকশা। শূন্য রিটার্ন ব্যবস্থা থেকেও সরে আসার চিন্তা রয়েছে। রফতানিকারকদের প্রণোদনার উপর কর হতে পারে ২০%। বিশ্লেষকরা বলছেন যে উচ্চ মূল্যস্ফীতি এবং আর্থিক চাপের এই সময় করের বোঝা চাপালে অস্থিরতা আরও বাড়বে। রিমন রহমানের রিপোর্ট। বাজেট নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। মূলত শুল্কায়ন নিয়ে যত জিজ্ঞাসা, হিসাব মেলাতে ব্যস্ত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। অর্থ মন্ত্রণালয় এবং এনবিআরের মধ্যে চলছে শেষ সময়ের প্রস্তুতি। নীতি নির্ধারণী পর্যায়ে দফায় দফায় নেওয়া হচ্ছে সিদ্ধান্ত, পরিবর্তন হচ্ছে অনেক কিছু। কয়েক বছর ধরেই একই জায়গায় রয়েছে ব্যক্তির করমুক্ত সীমা। তবে পরিবর্তিত এই সময়ে কিছুটা নমনীয় হচ্ছে সরকার। আয়ের স্ল্যাব ও কর হারে আনা হতে পারে পরিবর্তন। স্থানীয় পর্যায়ে উৎপাদিত ল্যাপটপ, কম্পিউটার এবং কম্পিউটার যন্ত্রাংশের উপর ভ্যাট মৌকুফ সুবিধা অব্যাহত রাখা হতে পারে। তবে আমদানি করা এসব সামগ্রীর উপর বাড়তে পারে শুল্ক কর। ছাড় দেয়া হতে পারে পুঁজিবাজার লভ্যাংশ বিতরণে দেয়া উৎসে কর। সারচার্জ ব্যবস্থায় পরিবর্তন করে সম্পদ কর ধার্যের চিন্তা করছে এনবিআর। নতুন নিয়মে সম্পদের মূল্য নির্ধারণ হবে বাজার ভিত্তিক ও মৌজা মূল্যে। ট্রেড লাইসেন্স নবায়নে ভ্যাট নিবন্ধন সনদ বাধ্যতামূলক করতে চায় এনবিআর। এতে ভ্যাট খাতে নিশ্চিত হচ্ছে স্বচ্ছতা ও আদায়। বিপুল সংখ্যক খুচরা ব্যবসা ও এসএমই প্রতিষ্ঠানকে আনা হবে ভ্যাটের আওতায়। সহজ করা হবে রিটার্ন জমার পদ্ধতি। সম্পদ কর নতুনভাবে ইম্পোজ করা, এইটা পর্যালোচনা চিন্তার বিষয়। কারণ এটা অনেক ধরনের ডাইমেনশন, রাজনৈতিক থেকে শুরু করে অনেক বিষয়, এবং অনেক মানুষ এটার মধ্যে পড়ে যেতে, কষ্টের মধ্যে পড়ে যেতে পারে, যার ফলে এটা যতটা ক্যাচি মনে হয় কথাটা অতটা সহজ না। সিগারেট ও তামাক পণ্যে করারোপ নিয়ে চারদিকে বেশ আলোচনা। সিগারেটে নতুন করে কোনো কর বসাতে চায় না এনবিআর, তবে শলাকাপতি বৃদ্ধি করা হতে পারে দাম। ব্যক্তিশ্রেণীর করদাতাদের মতোই আগামী অর্থবছর থেকে ব্যবসা প্রতিষ্ঠানেও অনলাইন রিটার্ন ফর্ম জমা বাধ্যতামূলক করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। ভয়টা দূর করতে হবে। কারণ শুধু আদায় ইম্পোজ করলেই হবে না, আপনি আদায় করতে পারবেন না। টাকা পয়সা যে বাইরে চলে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, এইগুলোকে আপনি কি করবেন? এই টাকাটা থাকলে দেশে ইনভেস্ট হতো, কর দিত, তাই না? এই জিনিসগুলো। আবগারি শুল্কমুক্ত ঋণ ও আমানতের সীমা বাড়ানোর চিন্তা করছে সরকার। আমানতের সীমা বাড়িয়ে ৫ লাখ টাকা এবং ঋণের সীমা করা হতে পারে ৭ লাখ টাকা। অগ্রিম আয়করের আওতায় আসতে পারে মোটরসাইকেল ও অটোরিকশা। মোটরসাইকেলের সিসি ভেদে দিতে হতে পারে এই কর। ভ্যাটের যে জায়গাটা আমরা লস করছি, সেই জায়গাটা কিভাবে অটোমেশনের মাধ্যমে সেটা যাতে গভর্নমেন্টের একচেকারে যায়। আরেকটা হলো আমাদের যে ট্যাক্স এক্সেমশন, সেটার যে রেশনালাইজেশন, সেই জায়গাটাও আমাদের একটু ভালোভাবে দেখতে হবে। ঢালাও কর অব্যাহতি সুবিধা বাদ দিতে চায় এনবিআর। আয়কর থেকে কিছু প্রভাবশালী করছাড় সুবিধা নিচ্ছে, প্রতিষ্ঠান পর্যায়ে দেয়া হচ্ছে বেশি করছাড়। উন্নয়ন ব্যয় নির্বাহ এবং পরিচালন ব্যয় মেটাতে দরকার অর্থ, আর সেই অর্থের জন্য আগামী বাজেটে
কর কাঠামোতে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। তবে জনগণের কাঁধে করের বোঝা না চাপিয়ে করের আওতা বৃদ্ধি করতে চায় এনবিআর। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি খাতে 50,000 কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকারগুলো, সেগুলো পরিশোধে বর্তমান সরকারকে হিমশিম খেতে হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদে মা এবং শিশু হাসপাতাল মেডিকেল কলেজের 18 তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন তিনি। এ সময় মন্ত্রী জানিয়েছেন, অর্থনীতি ঋণাত্মক অবস্থায় রয়েছে, ঘুরে দাঁড়াতে অন্তত 2 বছর সময় লাগবে। 40,000 কোটি টাকা তেল গ্যাস কিনতে বাজেট থেকে চলে গেছে, তবে আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে, যাতে হতদরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পায়। আমরা যেটা পেয়েছি বিগত সরকারগুলো থেকে, সেটা মাইনাস মাইনাস অ্যান্ড মাইনাস, এখানে যোগ কিছু নাই। পাওয়ার সেক্টর, এনার্জি সেক্টর 50,000 কোটি বাকি রেখে চলে গেছে, মাশাআল্লাহ। এগুলো আবার সব পে করতে হচ্ছে। প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতির কারণে বিপাকে পড়েছেন পোশাক শিল্পের অন্তত 26 জন উদ্যোক্তা। ভুয়া এলসি তৈরি করে উদ্যোক্তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে শত শত কোটি টাকা ঋণের বোঝা। সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা জানিয়েছেন যে ঋণ এবং এলসি সুবিধা বাতিল করায় বন্ধ হয়ে গেছে কারখানা, বেকার হয়েছেন হাজার হাজার শ্রমিক। এই অনিয়মের তদন্ত এবং দায়ীদের শাস্তি দাবি করেছেন শিল্প মালিকরা। একসময় নারায়ণগঞ্জের এই পোশাক কারখানার প্রতিটি মেশিনপত্রই সচল ছিল। কর্মব্যস্ত সময় পার করতেন শ্রমিক কর্মচারীরা, যেটি প্রায় 2 বছর ধরে বন্ধ। বেকার হয়েছে 2000 শ্রমিক কর্মচারী। প্রিমিয়ার ব্যাংকের অনিয়ম এবং জালিয়াতিতে বন্ধ হয়েছে এমন আরও অন্তত 26টি কারখানা। সকালে ইআরএফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা বলেন, প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা জালিয়াতির মাধ্যমে সীমা অতিরিক্ত ঋণ ইস্যু করে এসব কারখানার নামে। মালিকের অজান্তেই তৈরি করা হয় ভুয়া ঋণপত্র। পণ্য না এলেও বাজার থেকে ডলার কিনে তা পরিশোধ করা হয়। যেখানে ফেক কমিটমেন্ট আইডি করা হয়েছে, এই ফেক কমিটমেন্ট আইডি 2023 সালে যতটুকু বের করছে, তারপরে গিয়ে আরো তারা বের করছে। ফেক এলসি করে তারা কারেন্ট অ্যাকাউন্টে জমা করেছে, ডিরেক্টলি তারা বিএলও অ্যাকাউন্টে জমা করে সেগুলা দিয়ে ওই যে ফেক এলসি করছে সেগুলো পেমেন্ট করছে, এবং এগুলো সাইকেলিং করারে ক্রমান্বয়ে একটা দিয়ে আরেকটা পরিশোধ করতে করতে অবস্থা হয়েছে। অস্বাভাবিক টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকতেছিল, সিডি অ্যাকাউন্টে। বারবারই আমরা প্রতিবাদ করতেছিলাম যে এই টাকা আসতেছে, অ্যাকাউন্টে ঢুকতেছে, এবং এই টাকা কিছুদিন পরে দেখতেছি আমরা নাই। সিডি অ্যাকাউন্টে টাকা নিতে হয় আমাদের প্রেয়ার বা আমাদের চেক নিত, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এগুলো আর তারা কিছু নেয় নাই, তারা নিজেরা এই টাকা দিয়ে ডলার করে পেমেন্ট করত। সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা বলেন, ঋণপত্র খুলে কোটি কোটি ডলার লেনদেন হয়েছে এসব ব্যাংক হিসাবে, যেটি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় এবং বাংলাদেশ ব্যাংকের জানার কথা, কিন্তু সে সময় তারা কোনো ব্যবস্থা নেয়নি। ব্যাংক যখন এলসি খোলে, হোয়াট এভার অ্যামাউন্ট এলসি, সেটা যখন খোলে, সেটা কিন্তু প্রিমিয়ার ব্যাংকের হেড অফিসার আইডি, ইন্টারন্যাশনাল ডিভিশন, তারপরে সিআরএম, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডেস্ক বোর্ডে এটা হিট করে, সবাই জানে। তো যেখানে 10 লাখের এগেনস্টে 50 লাখ ডলার ব্যাক টু ব্যাক হয়, বাংলাদেশ ব্যাংক কি ঘুমাইছিল তখন? কি করছে তারা? অডিট আসতো বছরে 6 বার হেড অফিস, তারা কি করলো? এবং বাংলাদেশ ব্যাংক 2 বার করে অডিট আসতো, তারা কি করলো? এবং তারা কি এগুলি চোখে কিছু দেখে নাই? এই যে প্রত্যেক মাসে 3-4 কোটি ডলার কিনতেছে 2017 থেকে 18 সাল থেকে, এই ডলারগুলি কিনতেছে, তারা প্রস্তুতগুলি কেন করলো না? এ ঘটনায় অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ার কথাও জানান ভুক্তভোগী উদ্যোক্তারা। উল্টো ব্যাংকের পক্ষ থেকে মামলা করে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ তাদের। এই জালিয়াতির নিরপেক্ষ তদন্ত এবং বিচার দাবি করেছেন উদ্যোক্তারা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের আমানতকারীদের দুর্ভোগ লাঘবে জুলাই পরবর্তী সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। তিনি বলেছেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে সরকারকে উদ্যোগ নিতে হবে। ব্যাংক গ্রাহক ফোরাম আয়োজিত সেমিনারে তিনি আরও বলেছেন, বিনিয়োগ কমে গেলে সংকট তৈরি হবে অর্থনীতিতে। আলোচকরা বলেছেন, 2017 সালে রাজনৈতিক ছত্রছায়া ইসলামী ব্যাংকগুলোর মালিকানা পরিবর্তনের পর থেকেই মূলত শুরু হয় নজিরবিহীন ঋণ কেলেঙ্কারি এবং অর্থ পাচার। শেখ হাসিনার আমলে সরকার এবং গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ হস্তক্ষেপে পরিবর্তন করা হয় 8টি ব্যাংকের পরিচালনা পর্ষদ। বিদায় দেওয়া হয় শক্তিশালী বিদেশি অংশীদারদের। ভেঙে পড়ে তখন পুরো খাতের সুশাসন, আঘাত হানা হয় মানব সম্পদেও। অর্থনীতিবিদরা ব্যাংক লুটেরাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন।
ব্যাংকিং খাত বিপর্যিত একটা সমস্যা, কিন্তু এটার ফলশ্রুতিতে বাংলাদেশে অর্থনৈতিক স্থবিরতা একটা বাস্তবতা। এই যে গ্রাহকরা তারা যে তাদের আমানত রেখেছিলেন নিতে পারছেন না, এই কষ্টটা কিন্তু নানা পর্যায়ে একটা নীরব কষ্ট সারা সমাজের মধ্যে আছে। জুলাইয়ের এত আত্মত্যাগ রক্তের বিনিময়ে যে বাংলাদেশ নতুন করে আগাবার একটা সুযোগ পেয়েছে। তথ্য প্রযুক্তি ভিত্তিক দক্ষ মানব সম্পদ তৈরি করতে চায় সরকার। এজন্য এআইকে বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। উপজেলা পর্যায়ে এআই ট্রেনিং সেন্টার গড়ে তোলা হবে। সকালে টেলিকম সাংবাদিকদের সংগঠন TRNB আয়োজিত সেমিনারে এমন তথ্য জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, সাইবার নিরাপত্তা এবং তথ্য সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনায় পরিবর্তন আনা দরকার। তা না হলে গ্রাহক আস্থা ধরে রাখা বেশ কঠিন হবে। তার মতে, গার্মেন্টসের পর ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ে বিশ্বের অন্যতম বড় হাব হবে বাংলাদেশ। এজন্য স্টার্টআপদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। উপদেষ্টা বলেছেন, আগামী বাজেটে ভোক্তা বান্ধব নীতির প্রতিফলন হবে। আমরা কনজিউমারকে সামনে রেখে উই আর মেকিং চেঞ্জেস, যেটা আমাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব এই মুহূর্তে। উইল দোজ চেঞ্জেস আমরা ধাপে ধাপে বিভাগীয় শহর, শিল্পাঞ্চল, অ্যাজ আই সেড, বিমানবন্দর সবগুলিতেই 5G সম্প্রসারণ করব এবং একই সঙ্গে এআই, ক্লাউড, ডেটা সেন্টার, IoT এবং স্মার্ট কানেক্টিভিটি ভিত্তিক সেবা চালুর জন্য আধুনিক অবকাঠামো গড়ার চেষ্টা করছি আমরা। দেশের লোহার বাজারের অন্যতম পাইকারি হাব পুরান ঢাকার নয়াবাজার পোস্তগোলা। সারা দেশে অবকাঠামো আর নির্মাণ কাজের লোহার যোগান যায় মূলত এখান থেকেই। বিশ্ববাজারের লোহার দাম বৃদ্ধি আর দেশের সরকারি মেগা প্রকল্প কমে যাওয়ায় প্রভাব পড়েছে বেচা বিক্রিতে। এই অবস্থায় পরিকল্পিত শিল্প বিকাশ আর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। হুমায়ুন রশিদের রিপোর্ট, ক্যামেরা ছিলেন বিশ্বাস সরকার। আগুনে পুড়ে আর হাতুড়ির আঘাতে বদলায় লোহার আকার। এই লোহাই বদলে দেয় দেশের অর্থনীতির চিত্র। মেগা প্রকল্প থেকে শুরু করে বসতবাড়ির আসবাব, সবকিছুতেই এর চাহিদা। লোহা দিয়ে লোহা কাটা গেলেও অবকাঠামো উন্নয়নে এখনও বিকল্প নেই এই ধাতুর। পুরান ঢাকার ইংলিশ রোড, বুড়িগঙ্গার কোলঘেঁষা 1 কিলোমিটারের কম দীর্ঘ এই রাস্তায় একসময় ছিল গোটা দেশের লোহার বাজারের হার্টবিট। এখন পুরান ঢাকার নয়াবাজার পোস্তগোলা লোহার গুদাম আর ট্রেডিংয়ের সবচেয়ে বড় হাব। চীন সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা স্ক্র্যাপ স্টিল, পুরনো জাহাজ আর রিসাইকেলড ম্যাটেরিয়ালই উৎস। পাইকারি দরে বিক্রির পর সারা দেশে নির্মাণ খাত, ছোট শিল্প কারখানা, মেশিনারিজ আর অবকাঠামো প্রকল্পে লোহার যোগান দেয়া হয়। খুচরা পাইকারি মার্কেট তো এইখান থেকে 1 কেজি থেকে নিয়ে আপনার প্রায় 1000 কেজি পর্যন্ত এখান থেকে মানে পাওয়া যায় আর কি। এর জন্য পুরো বাংলাদেশ থেকে এখানে আসে। বাইরে মালের দাম বাড়তি, কাঁচা মালটা পাওয়া যায় না, আর ওদের এখন কস্ট বাড়তি আছে, যুদ্ধ হইতেছে। 1 লাখ টাকা টন একটা দোকানে দিবে আপনার বিক্রি করে, ওইখানে লাভ সর্বোচ্চ 1 থেকে 1.5 টাকা। একটা সময় ছিল দেখা যায় একটা দোকানে 50-60 টন মালও বেচতো মাসে। এখন তো মানে এমন অবস্থা হয়েছে একটা দোকানে মানে 10 টন মালও সেল করতে পারে না। নয়াবাজার কিংবা বংশালে সেই ঐতিহ্যবাহী লোহার ব্যবসা এখন শুধু কেনা বেচাতেই সীমাবদ্ধ নেই, বরং নদীপথে যখন সে কাঁচামাল এখানে আসছে তা রূপ নিচ্ছে একটি প্রোডাকশনের পাওয়ার হাউসে। জিঞ্জিরার বিভিন্ন ধোঁয়ায় ঢাকা অলিগলিতেই তৈরি হচ্ছে লোহার স্ক্র্যাপ থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম। প্রাতিষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও জিঞ্জিরার কারখানাগুলোতে তৈরি হয় রিকন্ডিশনড মেশিন, কৃষিযন্ত্র, স্পেয়ার পার্টস আর টুকিটাকি সরঞ্জাম। অনেকে তাই একে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাকবোনও বলেন। শুধু ফিটার আমাদেরকে বলে দিবে যে মাপজোপ কতটুকু কি থাকে, ওই অনুযায়ী বলে দিলে আমরা নিজেরা একবারে নতুন বানায় দেই, আমাদের কোনো লাগে না, এগুলো আমরাই তৈরি করি। এই দিয়েও না গাড়িগুলিতে লাগাই, এটি ওয়াশার, এটি আমরা বানাই।
এটা আসে চিটাং থেকে, লোহাগুলো আসে হলো পোস্তাগোলার থেকে, তারপর এটা বানানোর পর ইমামগঞ্জে বিক্রি হয়। তবে লোহারে বসতি মোটেও পরিকল্পিত না। উন্নয়ন যজ্ঞের আড়ালেই কালো ধোঁয়া আর উচ্চ শব্দ পরিবেশ আর শ্রমিকদের ফেলছে ঝুঁকিতে। যেহেতু এটা নদী, এই ধোঁয়াগুলি আকাশ উড়ে যেতেছে, আমাদের দ্বারা কোনো নদী ক্ষতি হইতেছে না, বায়ু দূষণ হইতেছে। ওই যে আমি একটা কথা বললাম যে বায়ু দূষণটা আমাদের এখানে সংস্কৃত করার দরকার, সেটা আমরা ওই প্রয়োজনীয় জিনিস আমাদের নাই। পরিবেশ যদি আমরা নষ্ট হয় এটা মানি, তবু এইটা যদি পরিবেশ যদি নষ্ট করতে হয় আমাদের বহু দূরে চলে যেতে হয়। এখানে তলে ব্যবসা করার মতো আমাদের যোগ্যতাই থাকবে না। ভারী আর ঝুঁকিপূর্ণ কাজে পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করছেন নারীরা। কম বেশি সবাই শ্রম দেন 8 ঘন্টার বেশি। যা আয় হয় তাতে সংসার চালানো দায়। স্বাস্থ্য সচেতনতা অনেক দূর। 6 দিন 12 ঘন্টা কাজ করে 12,000 টাকা মাসে এদিকে আপনাদের চলবে? দিয়ে চলে, দিয়ে লোহার সার। কাটিং মেশিন অনেক ঝুঁকি, এটা আগুনেরই, হয়তো অনেক সময় চুকে পড়ে, মাথায় পড়ে, এবং আমরা 28 সালের উপরে আমাদের গায়েও পড়ে। পুষ্টিকর খাবার কি পরিবারই তো চালাই দেয় না, 16-17 টাকা বেতন পাই, অনেক পরিশ্রম করা লাগে। ফ্যামিলি দেখুম না, নিজের প্রতি মানে ওরকম কিছু করুম। লোহার টন 90,000 থেকে 1 লাখ টাকার মাঝে ওঠানামা করছে ইদানিং। দেশে বার্ষিক চাহিদা প্রায় 60 লাখ টন। অবশ্য এর অর্ধেকই ব্যবহার হয় সরকারি মেগা প্রকল্পে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।